जस्टिस अभिजीत गांगुली ने आज कलकत्ता हाईकोर्ट के जज के पद से इस्तीफा दे दिया। जस्टिस अभिजीत गांगुली 7 मार्च को बीजेपी में शामिल होंगे। मंगल को जज के पद से इस्तीफे के बाद दोपहर में कलकत्ता हाईकोर्ट के बाहर एक प्रेस कॉन्फ्रेंस में उन्होंने खुद इसका ऐलान किया। सूत्रों के मुताबिक वो पश्चिम बंगाल के तमलुक सीट से लोकसभा चुनाव लड़ेंगे। हालांकि लोकसभा चुनाव लड़ने के बारे में पूछे गए एक सवाल के जवाब में जस्टिस गांगुली ने कहा कि मैं चुनाव लड़ूंगा या नहीं, या किस सीट से चुनाव लड़ूंगा, ये पार्टी हाईकमान तय करेगा। इस वक्त सिर्फ एक बात साफ है कि मैं 7 मार्च को बीजेपी में शामिल होने जा रहा हूं। तृणमूल कांग्रेस पर निशाना साधते हुए जस्टिस गांगुली ने कहा कि टीएमसी पूरी तरह भ्रष्ट पार्टी है। तृणमूल के करप्शन के खिलाफ सिर्फ बीजेपी ही लड़ रही है, इसलिए मैंने इसमें शामिल होने का फैसला किया है। उन्होंने कहा कि तृणमूल अंदर ही अंदर टूट रही है और जल्द ही बंगाल से खत्म हो जाएगी। उन्होंने कहा कि जिस तरह 2009 के लोकसभा चुनाव में सीपीआईएम का हाल हुआ था, वही हाल 2024 के लोकसभा चुनाव में तृणमूल कांग्रेस का होगा। प्रधानमंत्री नरेंद्र मोदी की तारीफों के पुल बांधते हुए जस्टिस गांगुली ने कहा कि पीएम मोदी बहुत मेहनती आदमी हैं और वो इस देश के लिए बहुत कुछ करने की कोशिश कर रहे हैं। बता दें कि टीएमसी और कांग्रेस ने सवाल उठाए हैं कि अगर जस्टिस गांगुली राजनीति में आते हैं तो उनके पिछले फैसले सवालों के घेरे में आ जाएंगे। टीएमसी सांसद अभिषेक बनर्जी ने कहा है कि अभिजीत गांगुली ने एक बात साफ तौर पर कही है कि मैंने बीजेपी से संपर्क किया और बीजेपी ने उनसे संपर्क किया। तो अब आप जज रहते उनके लिए गए सभी फैसलों को समझ गए होंगे। लोग काफी समझदार हैं, उन्हें सब पता है। टीएमसी और कांग्रेस के इस इल्जाम पर जस्टिस गांगुली ने कहा कि उन्हें कानून की कोई जानकारी नहीं है और अगर उन्हें कुछ गलत लगता है तो वो मेरे खिलाफ मामला दायर कर सकते हैं। जस्टिस गांगुली ने दावा किया कि वो पश्चिम बंगाल के मौजूदा राजनीतिक हालात से खुश नहीं हैं और राज्य के लोगों के लिए कुछ करना चाहते हैं, इसलिए वो जज की कुर्सी छोड़कर राजनीति में आए हैं। বলে নিতে চাই আপনাদের কাছে। প্রথম হচ্ছে আমি আমার একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এখানে কিছু ব্যক্তি সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত এখানে ঢুকেছে, যে কারণে বিষয়টা আমি থানাতে জানিয়েছি এবং এখানে সে বিষয়ে নজর রাখা হচ্ছে। আপনারা যাদেরকে দেখবেন যে এই সাংবাদিক বৈঠক বানচাল করার জন্যে বা অন্য কোনো দুর্বৃত্তপনা এখানে করছে, আপনারা তাদেরকে রেজিস্ট করবেন। 1 নম্বর, পুলিশ তো আছেই, তারা তো করবেই, সাদা পোশাকেও পুলিশ এখানে আসে। দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন। আপনি রাজনীতিতে যখন জয়েন করছেন, এই মুহূর্তে রাজ্যের রাজনীতিটা নিয়ে আপনার অ্যাসেসমেন্ট কি? এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না। এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি নয়। যাত্রা পার্টির যেমন বিবেক থাকে তাদের তেমন বিবেক আছে। একটা যাত্রা, আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মামাটি মানুষ। এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন, সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছিলেন আর বেরোতে পারছেন না। কালকেই এরকম একজন পণ্ডিত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে বললেন যে ভাই আমি তো বুঝতেই পারিনি যে এরা এত দুর্নীতিগ্রস্ত। তিনি প্রচুর অভিযোগ করলেন এবং তথ্য দিয়ে অভিযোগ করলেন
বর্তমানের একজন মন্ত্রীর বিরুদ্ধে। স্যার আমার শেষ সন্দেশখালী এবং শেখ শাহজাহান এই নিয়ে আপনার কি মতামত? এই যে সন্দেশখালীটা তো আপনি দেখলেন পুরোটা, আর শেখ শাহজাহানের 52 দিন পরে গ্রেফতার, কি বলবেন এই টোটাল অ্যাসেসমেন্টটা? কি বলবো, শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছিল না, তাই করেনি। উল্টে একজন তালপাতার সেপাই না কি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি এর জন্য তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো, ইচ্ছে করলেই নিতে পারত। নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে, আরও অনেক কিছু নিয়ে, এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্য জায়গায় যেখানে এই সন্দেশখালী হয়ে আসে অন্যান্য জেলায়, যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখা যায়। প্রথম কথা, নালদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা কোনো আপনার কি বলে ওটাকে স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রটিয়ে দিতে, সেই জন্য এই কাজটা করা হয়েছে। সুতরাং এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সংস্থান অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল। এটি তো শুরু করেছে, অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদেরও তো দেখা গেছিল সেই ভিডিওগুলোতে। টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আর কাকে দেখা গেছিল? রাইট। তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার? অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার। কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনও গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো। ঠিক আছে, দেখা যাক। আপনি ইঙ্গিতপূর্ণভাবে যার কথা বললেন, তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, আপনি লড়াই করবেন? দাঁড়াবেন। আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। যেখান থেকে দাঁড়াবেন সেখান থেকে আপনাকে হারাবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা আগে দেখুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনার জামানত জব্দ হয়ে যাবে। আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি? ওগুলো কিছু হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? করলে করুন না, আমার কোনো হ্যাঁ, তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোনো তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন, না নাম বলবো না, আমি অনেক নাম। আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি যে আমি তার নাম নেবো? সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। যে তরফ থেকে আক্রমণ করা হয়, শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে
লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন সেটা আমি এখনও জানি না। স্যার আপনি বারবার নিয়োগ দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন, বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করা হোক, এমনটা তৃণমূল কংগ্রেসই বলছে। হ্যাঁ, এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছেন আর না হলে জেনে বদমাইশি করছেন আর না হলে তারা মূর্খ।